হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই যে আমরা মাইথন থেকে অনেক ভোরবেলা বেরিয়ে গেছিলাম, আর এখন আমরা এসে পৌঁছেছি পাঞ্চেত ড্যামে। এই পাঞ্চেত ড্যামও কিন্তু দুটো রাজ্যের বর্ডার শেয়ার করে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে ঝাড়খণ্ড। তো আমরা এখন যে দিকটা আছি সেটা হচ্ছে ঝাড়খণ্ডের দিক। মাইথন থেকে পাঞ্চেত ড্যামের দূরত্ব কিন্তু খুব বেশি না, ওই 16 কিলোমিটার মতো। ড্যামের উপর দিয়ে যাওয়ার সময় সকালবেলা এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে যে কি ভালো লাগছে। আমরা যখন পাঞ্চেত ড্যামে গেছিলাম তখন ছিল গরমকাল, তো যার জন্য ড্যামের প্রত্যেকটা গেট বন্ধ ছিল। আর এই সাইডটাতে দেখো, এই দিকটাতে একদমই জল নেই, গরমের জন্য পুরো জলটাই শুকিয়ে গেছে। সকালবেলার এই পরিবেশটা আমার এত ভালো লাগছিল যে সৌতমকে আমি বললাম যে আমরা গাড়িটা থামিয়ে কিছুক্ষণ একটু বসে হাওয়া খেয়ে নিই, তারপর আমরা আবার যাব। 10 মিনিট বসলে আশা করি খুব একটা লেট হবে না, তাই একটা জায়গা দেখে বসে পড়লাম। এরপর আমরা দেখছিলাম ড্যামের ওই পারটা, মানে তোমরা যে সবুজ জায়গাটা দেখতে পাচ্ছ সেইখানটায় অনেকগুলো গ্রাম আছে। তো ওইখানকার গ্রামের লোকরা এই পারে সব সবজি কাঠ সব বিক্রি করতে আসে। তারা নৌকা করে ওই পার থেকে এই পারে আসে এবং যা যা জিনিস তারা বিক্রি করার জন্য এসছে সেগুলো নিয়ে একটা গাড়ি করে চলে যায় মার্কেটের উদ্দেশ্যে। ভাবলেও কতটা অবাক লাগে যে তারা ওই গ্রাম থেকে কিছু জিনিস এনে বিক্রি করে তারপর তাদের সংসার চালায়। এইসব দেখার পরে আমাদের জীবনের ওপরে আর কোনো অভিযোগ থাকে না। বসে বসে অনেক হাওয়া খাওয়া হয়েছে, এবার আমরা আবার বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো আমরা এখন যেখানটা আছি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। আমাদের দুজনের আসলে এখন ভীষণ খিদে পেয়েছে, কিন্তু আশেপাশে কোনো দোকানপাট তো দূরের কথা, বাড়িঘর পর্যন্ত দেখতে পাচ্ছি না, শুধু মাঠ আর মাঠ, আর না হলে জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমাদের চোখে পড়লো এই গড়পঞ্চকুট ইকো ট্যুরিজমটা। তোমরা যদি গড়পঞ্চকুটে ঘুরতে আসো তবে কিন্তু এখানটায় তোমরা থাকতে পারো। তো এখানকার বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিও। গড়পঞ্চকুট ইকো ট্যুরিজম থেকে আরেকটু সামনের দিকে গেলেই তোমরা দেখতে পাবে পুরুলিয়া ফরেস্ট কর্পোরেশনের গেস্ট হাউস। আমরা দুজনে এক্সপেক্ট করেছিলাম যে ব্রেকফাস্টটা আমরা এখানটায় পেলেও পেতে পারি, কারণ হচ্ছে এখানটা একটা রেস্টুরেন্ট আছে ভেতরে, আর এখানে তোমরা না থাকলেও সেই রেস্টুরেন্টে তোমরা খাওয়া দাওয়া করতেই পারো, কোনো সমস্যা নেই। তো যার জন্য আমরা একটু বেশ হোপ নিয়েই যাচ্ছিলাম এখানে। তারপর আর কি, কপাল খারাপ হলে যা হয় আর কি, ওনাদের কাছে শুনতে ওনারা জানালেন যে এখন যেহেতু এটা অফ সিজন, তো কোনো রকম ট্যুরিস্ট লোকই এখানটায় আসছে না, তো যার জন্য তারা সবকিছু বন্ধ রেখেছে। তারপর আমরা এই বনের রাস্তা ধরে আবার যেতে লাগলাম। এই রাস্তাঘাটে তো একটা লোকজনও দেখতে পাচ্ছি না, একটু একটু ভয়ও করছে অবশ্য। দেখো কাণ্ড, আশেপাশে সামনে সব জায়গাতে এত জঙ্গল, আর তার মাঝখানে এখানটায় রয়েছে একটা স্কুল। আমি গুগল ম্যাপে দেখলাম যে আমরা যেখানটায় আছি সেখান থেকে আরেকটু দূরে একটা রিসর্ট আছে, আর তার ভেতরে একটা রেস্টুরেন্ট আছে। তোমরা এই রিসর্টে না থাকলেও তোমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবে। তো আশা করি এখানটায় আমরা ব্রেকফাস্ট পেলেও পেতে পারি। আর যেমন ভাবনা তেমন কাজ, আমরা গাড়ি নিয়ে চলে আসলাম রিসর্টের একদম কাছে। তো এই রিসর্টটার নাম হচ্ছে গড়পঞ্চকুট ইকো ট্যুরিজম 2, মানে ওটা 1 ছিল আর এটা হচ্ছে 2। বাইরের প্রতিটা দেওয়ালে আলাদা আলাদা ছবি আঁকা রয়েছে, আর প্রতিটা পেন্টিং দেখতে এত সুন্দর লাগছে। এরপর আমরা এখানকার স্টাফদের সঙ্গে কথা বলি যে এখন ব্রেকফাস্ট পাওয়া যাবে কিনা, আর তারা বলে হ্যাঁ, সকালের ব্রেকফাস্ট এখন পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এই শুনে আমার আর সৌতমের একটু যেন প্রাণ ফিরে আসলো। তোমরা তো দেখেছোই যে আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম সেখানে কোনো দোকানপাট ছিলই না, আর যদিও থাকে সেগুলো সব বন্ধ ছিল, রিসর্টগুলো রেস্টুরেন্ট বন্ধ ছিল, মানে খাওয়ার জায়গায় পাচ্ছিলাম না কোথাও। এখান থেকে ঝাড়খণ্ড যেতে এখনো অনেকটা সময় লাগবে, মানে অনেকটা লং জার্নি হবে। তো যার জন্য আমাদের পেটটা ভরে রাখা খুবই দরকার। আর সব জায়গায় খাবার দাবারের দোকানও পাওয়া সম্ভব না, আর সব জায়গায় দাঁড়ানোও সম্ভব না। তো যার জন্য আমরা একটু চেষ্টা করছিলাম সকালবেলা একটু ভারী খাবার খেয়ে বেরোনোর। তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভেতরে, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। তোমরা যদি গড়পঞ্চকুট ঘুরতে আসো আর তোমাদের বাজেট যদি একটু বেশি হয় তবে কিন্তু এই রিসর্টটায় তোমরা থাকতেই পারো। আমি এই রিসর্টের বুকিং ডিটেলস সব ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর তোমরা যদি এখানে নাও থাকো তাও কিন্তু তোমরা আমাদের মতো এখানটায় খাওয়া দাওয়া করতে আসতেই পারো। রেস্টুরেন্টটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, স্টাফদের ব্যবহারও খুব ভালো।
আমরা এসেই আগে খাবার অর্ডার করে দিয়েছি, আর খাবার দিতে একটু লেট হবে, তো ভাবলাম যে বাইরের ব্যালকনি থেকে আমরা একটু ঘুরে আসি। ব্যালকনিতে দাঁড়িয়ে তোমরা পুরো রিসর্টের ভিউটা দেখতে পারবে। আর দেখো রিসর্টটা কতটা বড়। সামনে মনে হয় একটা পার্ক মতো করা রয়েছে, আর মাঝখানে একটা আইফেল টাওয়ার দাঁড় করানো, আর এখানটা একটা শিবের মূর্তি রাখা রয়েছে। চারিদিকটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। ভেতর থেকে আমাদের ডেকে পাঠালো যে আমাদের খাবার রেডি হয়ে গেছে, তো আমরা চলে আসলাম ভেতরে আর খেয়ে নিলাম গরম গরম 1 কাপ চা, আর তার সঙ্গে ছিল লুচি আর আলুর দম। কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাইরে। রিসর্টের ভেতরেই কিন্তু এই মন্দিরটা রয়েছে, আর ঠাকুরকে প্রণাম করে আমরা আবার বেরিয়ে পড়লাম। রাস্তা ধরে আস্তে আস্তে চোখে পড়লো যে এখানেও একটা গেস্ট হাউস রয়েছে, আর গেস্ট হাউসের একদম পাশেই রয়েছে একটা বিডিও অফিস। সামনে এখানটায় বড় বড় করে লেখা রয়েছে সেলফি জোন। জানি না এখানটায় কে সেলফি তুলতে আসে, আর এটাই হচ্ছে সেই বিডিও অফিসটা। আর অফিসের একদম সামনে একটা মাঠ রয়েছে, তো সকালবেলায় সব বাচ্চা কাচ্চাদের এখানে ক্যারাটে শেখানো হচ্ছিল, যা দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা যেই রাস্তা ধরে এতক্ষণ আসছিলাম তার পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। এখন আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি গড়পঞ্চকোট মন্দিরে। গুগল ম্যাপে দেখলাম আমরা যেই রাস্তা ধরে যাচ্ছি তার একদম পাশেই রয়েছে গড়পঞ্চকোট মন্দির। তো ভাবলাম যখন এসছি একবার ঘুরেই যাই। আর দেখো কি সুন্দর পদ্ম বিল হয়েছে এখানটায়। আমার তো ইচ্ছা করছিল যেন গাড়িটা একটু থামিয়ে 2-4টে পদ্ম ফুল আমি তুলে আনি। আর কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেলাম গড়পঞ্চকোট মন্দিরে। গড়পঞ্চকোট, যার অর্থ হচ্ছে 5 বংশের দুর্গ। এটা পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত একটা ধ্বংসপ্রাপ্ত দুর্গ। আর এই ধ্বংস হয়ে যাওয়া দুর্গটাই তোমাদেরকে এখন আমরা ঘুরে দেখাবো। আমরা মনে হয় একটু সকাল সকাল চলে এসেছি। আশেপাশে কোনো লোকজন নেই, একদম ফাঁকা। পঞ্চকোট প্রাসাদের ধ্বংসাবশেষ 1800 শতকের বর্গী আক্রমণের নীরব সাক্ষী হয়ে রয়েছে। এখানকার যিনি রাজা ছিলেন তিনি ছিলেন একজন রাজপুত সর্দার, যিনি শক্তি ধর্মে বিশ্বাসী ছিলেন, যদিও মন্দিরগুলি বৈষ্ণব ধর্মের প্রতি তাদের ঝোঁকের প্রতিফলন ঘটায়। এটি সেই সময়কালের বৈষ্ণব ধর্মের প্রবক্তা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবের কারণে হতে পারে। বিশ্বাস করা হয় যে বিষ্ণুরূপী রীতির মন্দিরগুলিতে কৃষ্ণ এবং অনুসারীরা বেশিরভাগই নিরামিষী ছিলেন। অন্যদিকে প্রস্তর মন্দিরগুলিতে কালীর মূর্তি ছিল এবং অনুসারীরা আমিষভোজী ছিলেন এবং পশু বলিদানেও বিশ্বাস ছিলেন। এর থেকে এটাই প্রমাণ হয় যে রাজা অন্যান্য বিশ্বাসের প্রতিও সহনশীল ছিলেন, কারণ কাছাকাছি আরও একটা যৌন গুহাও পাওয়া যায়। এখানে দুটো বড় বড় বোর্ড লাগানো রয়েছে। একটা রয়েছে এই জায়গাটার পুরো একটা ম্যাপ, আর একটা রয়েছে এখানকার হিস্ট্রি। তো তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা পজ করে একবার পড়ে নিতে পারো। এরপর আমরা চলে আসলাম এখানকার মেন মন্দিরের সামনে। আর আমি তো অনেকক্ষণ ধরে এখানটা দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটা মোটে ফাঁকাই হচ্ছে না, কেউ না কেউ এসে দাঁড়িয়েই পড়ছে ছবি তোলার জন্য। আমরা কিন্তু একটু তাড়াতাড়ি করেই এই জায়গাটা ঘুরে দেখলাম। আসলে একটু তাড়া রয়েছে, কারণ আমাদের তো আবার টাটানগরের দিকে বেরোতে হবে, আর এখান থেকে টাটানগর যেতে এখনও প্রায় অনেকটা সময় লাগবে। এবার চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে কি সুন্দর একটা ঠাকুরের মূর্তি রয়েছে। এখন বন্ধ আছে উপরে যাওয়ার রাস্তা। মন্দিরটা কিন্তু বাইরের থেকেই বড় লাগছিল, ভেতরে একদম ছোট। মন্দিরের ভেতরে একটা রাধাকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে, আর মন্দিরের দেওয়াল দিয়ে পুরো টেরাকোটার কাজ করা রয়েছে। এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।